শুক্রবার ৯ নভেম্বর, নভোচেরকাস্ক ৮ই নভেম্বর। বলশেভিকদের বিদ্রোহ এবং সাময়িক সরকারকে বরখাস্ত করে পেত্রোগ্রাদে তাদের ক্ষমতা দখলের অপচেষ্টা হেতু কসাক সরকার ঘোষণা করছে যে এই সমস্ত কাজকে সরকার অপরাধ ও একেবারে অমার্জনীয় বলে মনে করে। সুতরাং কোয়ালিশনের সরকারকে, সাময়িক সরকারকে কসাকরা সর্বতোভাবে সমর্থন জানাবে। এইসব কারণে সাময়িক সরকারের ক্ষমতা পুনঃপ্রাপ্তি এবং রাশিয়ার শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা পর্যন্ত আমি ৭ই নভেম্বর থেকে ডন এলাকার সমস্ত ক্ষমতা স্বহস্তে গ্রহণ করছি। স্বাক্ষর আতামান কালেদিন, কসাক সৈন্যদের সরকারের সভাপতি। গাতচিনা থেকে মুখ্যমন্ত্রী কেরেন্সকির নির্দেশ: আমি সাময়িক সরকারের মুখ্যমন্ত্রী এবং রুশ প্রজাতন্ত্রের সমস্ত সৈন্যবাহিনীর সর্বাধিনায়ক ঘোষণা করছি যে ফ্রন্টের যে সমস্ত রেজিমেন্ট পিতৃভূমির প্রতি বিশ্বস্ত আছে তাদের নেতৃত্ব করছি আমি। পেত্রোগ্রাদ সামরিক এলাকার যে সমস্ত সৈন্য না বুঝে বা ভুল করে দেশ ও বিপ্লবের প্রতি বিশ্বাসঘাতকদের আবেদনে সাড়া দিয়েছে, অবিলম্বে তাদের নিজ নিজ কাজে প্রত্যাবর্তনের আদেশ দিচ্ছি। এই আদেশ সমস্ত রেজিমেন্ট, ব্যাটালিয়ন ও স্কোয়াড্রনে পঠিত হবে। স্বাক্ষর আফ কেরেন্সকি, সাময়িক সরকারের মুখ্যমন্ত্রী ও সর্বাধিনায়ক। উত্তর ফ্রন্টের অধিনায়ক জেনারেলের নিকট কেরেন্সকির টেলিগ্রাম: বিশ্বস্ত রেজিমেন্টরা বিনা রক্তপাতে গাতচিনা শহর দখল করেছে। ক্রনস্টাড নাবিক এবং সেমিওনভস্কি ও ইজমাইলভস্কি রেজিমেন্টের কতকগুলি কোম্পানি বিনা প্রতিরোধে আত্মসমর্পণ করে এবং সরকারি সেনাদলে যোগ দেয়। মার্চের জন্য বরাদ্দ সমস্ত ইউনিটকে যথাসত্বর এগুবার হুকুম দিচ্ছি। সামরিক বিপ্লবী কমিটি তার সৈন্যদের পশ্চাৎ অপসারণের আদেশ দিয়েছে। দক্ষিণ পশ্চিমে প্রায় ৩০ কিলোমিটার দূরের গাতচিনার পতন হয়েছে রাত্রেই। নাবিকরা নয়, তবে উল্লিখিত দুটি রেজিমেন্টের কিছু সৈন্যদল ওই অঞ্চলে সেনাপতিহীন অবস্থায় ঘুরবার সময় সত্যিই কসাকদের হাতে ঘেরাও হয়ে অস্ত্র সমর্পণ করে। কিন্তু সরকারি সেনাদলে যোগ দেবার কথাটা সত্যি নয়। এই মুহূর্তে তারা দল বেঁধে এসে জুটেছে স্মোলনিতে। হতভম্ব লজ্জিত মুখে বোঝাবার চেষ্টা করছে। তারা ভাবতে পারেনি যে কসাকরা অত কাছে আছে। কসাকদের বোঝাবার চেষ্টা করেছিল তারা। বোঝা যায় বিপ্লবী ফ্রন্ট জুড়েই গোলমাল দেখা দিয়েছে সবচেয়ে বেশি। দক্ষিণ দিকের ছোট ছোট প্রতিটা শহরেই গ্যারিসন তিক্ত কলহে বিভক্ত হয়ে গেছে দুটি কি তিনটি ভাগে। আরও জবরদস্ত কাউকে না পাওয়া পর্যন্ত অধিনায়করা সবাই কেরেন্সকির পেছনে। সাধারণ সৈন্যদের অধিকাংশই সোভিয়েতের পক্ষে এবং বাকিরা বিমর্ষ, দ্বিধাগ্রস্ত। পেত্রোগ্রাদের প্রতিরক্ষায় সামরিক বিপ্লবী কমিটি তড়িঘড়ি যে লোকটিকে সেনাপতিত্বে নিযুক্ত করল সে এক উচ্চাভিলাষী পেশাদার ক্যাপ্টেন মুরাভিয়ভ। সেই মুরাভিয়ভ যে গ্রীষ্মকালে মৃত্যু ব্যাটালিয়ন সংগঠিত করেছিল। শোনা যায় সরকারকে নাকি একবার সে বুঝিয়েছিল, সরকার বলশেভিকদের সঙ্গে খুবই ভদ্রতা করছে, একেবারে নিশ্চিহ্ন করা উচিত ওদের। সামরিক মনোবৃত্তির লোক, ক্ষমতা ও স্পর্ধার ভক্ত, হয়তো তাতে ফাঁকি ছিল। সকালে নেমে আসতেই দেখি দরজার নিকট সামরিক বিপ্লবী কমিটির নতুন দুটি হুকুমনামা সাঁটা হয়েছে। সমস্ত দোকানপাট স্বাভাবিকভাবে খুলতে হবে, সমস্ত খালি ঘর ও বাড়ি কমিটির হাতে তুলে দিতে হবে। রাশিয়ার মফস্বল অঞ্চল ও বহির্বিশ্ব থেকে বলশেভিকরা আজ ৩৬ ঘন্টা যাবৎ বিচ্ছিন্ন। রেলওয়ে ও টেলিগ্রাফের লোকেরা তাদের বার্তা প্রেরণে অস্বীকার করেছে। ডাক বিভাগের লোকেরা তাদের ছোঁবে না। কাজ করছে শুধু সরকারের বেতার কেন্দ্র। ইৎসারস্কোয়ে সেলো থেকে প্রতি আধ ঘন্টা অন্তর বুলেটিন আর ঘোষণা যাচ্ছে আকাশের দিক দিগন্তরে। স্মোলনির কমিশনাররা পৌরসভার কমিশনারদের সঙ্গে পালা দিয়ে ছুটন্ত ট্রেনে পাড়ি দিচ্ছে প্রায় অর্ধেক দুনিয়া, আর প্রচারপত্রে বোঝাই দুটি বিমান রওনা দিয়েছে ফ্রন্টের দিকে। কিন্তু যে গতিতে রাশিয়া জুড়ে অভ্যুত্থানের স্পন্দন ছড়ালো তা মানুষের কোনো যন্ত্রের সাধ্যাতীত।
হেলসিংফোর্স সোভিয়েতে পাশ হলো সমর্থনের প্রস্তাব। কিয়েভের বলশেভিকরা অস্ত্রাগার ও টেলিগ্রাফ স্টেশন দখল করল। তবে শহরে যে কসাক কংগ্রেস চলছিল তার প্রতিনিধিরা এসে বিতাড়িত করল তাদের। কাজানের সামরিক বিপ্লবী কমিটি সেখানকার গ্যারিসন কর্তৃপক্ষ এবং সাময়িক সরকারের কমিশনারকে গ্রেপ্তার করল। সাইবেরিয়ার সুদূর ক্রাসনোয়ার্স্ক থেকে খবর এলো সোভিয়েতরা মিউনিসিপ্যাল প্রতিষ্ঠানের ওপর দখল নিয়েছে। একদিকে চর্ম শ্রমিকদের একটা বিরাট ধর্মঘট এবং অন্যদিকে সাধারণ লকআউটের এক হুমকিতে মস্কোর পরিস্থিতি এমনিতেই উত্তপ্ত হয়েছিল। পেত্রোগ্রাদের বলশেভিকদের কাজকে বিপুলভাবে সমর্থন জানালো এখানকার সোভিয়েতগুলো। ইতিমধ্যেই চালু হয়ে গেছে এক সামরিক বিপ্লবী কমিটি। সর্বত্রই দেখা গেল একই ব্যাপার। সাধারণ সৈন্য ও শিল্প শ্রমিকরা বিপুল সংখ্যায় সমর্থন করল সোভিয়েতকে, আর অফিসার, ইউঙ্কার ও মধ্যবিত্ত শ্রেণী মোটের উপর ছিল সরকারের পক্ষে, যেমন ছিল বুর্জোয়া, কাদেত এবং নরমপন্থী সমাজতান্ত্রিক পার্টিগুলো। এই সমস্ত শহরেই গজিয়ে উঠল দেশ ও বিপ্লব ত্রাণ কমিটি। সশস্ত্র হতে লাগল গৃহযুদ্ধের জন্য। বিরাট রাশিয়া যেন গোলে তরল হয়ে উঠেছে। প্রক্রিয়াটা শুরু হয়েছিল 1905 সালেই। মার্চ বিপ্লবে তা কেবল ত্বরান্বিত হয়। নতুন এক ব্যবস্থার একটুখানি পূর্বাভাস দিয়েই তা মাত্র পুরনো আমলের ফাঁপা কাঠামোটাকেই পাকা করে গিয়েছিল। এবার কিন্তু এক রাতেই সেটাকে উড়িয়ে দিয়েছে বলশেভিকরা। ঝড়ে যেমন করে মিলিয়ে যায় ধোঁয়া। পুরনো রাশিয়া আর নেই। আদিম একটা উত্তাপে গলে গিয়েছে মানব সমাজ। অগ্নিশিখার উত্তাল সমুদ্র থেকে মাথা তুলছে শ্রেণী সংগ্রাম। প্রবল, নির্মম জেগে উঠছে নব নব গ্রহের তখনও কাঁচা, ধীর, শীতল পৃষ্ঠদেশ। আগস্টের সমগ্রভাবে সমাজতান্ত্রিক সরকার যে কেবল দুটি মন্ত্রী দপ্তর গড়েছিল, অর্থাৎ শ্রম ও সরবরাহ মন্ত্রী দপ্তর, তাদের নেতৃত্বে 16টি মন্ত্রী দপ্তর ধর্মঘট করে রইল পেত্রোগ্রাদে। একা বলতে যদি কিছু বোঝায় তাহলে সেই ধূসর তুহিন প্রত্যুষে মুষ্টিমেয় বলশেভিকরা ছিল বাধ্যত একা। সব কিছু ঝড় ঘনিয়ে উঠছে তাদের মাথার উপর। কোণঠাসা হয়ে সামরিক বিপ্লবী কমিটি আত্মরক্ষায় আঘাত হানল। দেলোদাস, আনকোর দেলোদাস, এতে জুয়োর দেলোদাস। ঔদ্ধত্য, আরো উদ্ধত্ত, আরো উদ্ধত্ত। ভোর 5টায় লালরক্ষীরা পৌরসভার ছাপাখানায় ঢুকে পৌরসভার হাজার হাজার কপি প্রতিবাদ আবেদন বাজেয়াপ্ত করে মিউনিসিপ্যালিটির সরকারি মুখপত্র ভেস্তনিক গরোৎস্কোগো সামৌপ্রাভলেনিয়া অর্থাৎ নগর শাসন সংস্থার বুলেটিন বন্ধ করে দিল। মুদ্রণযন্ত্র থেকে কেটে নেওয়া হলো সমস্ত বুর্জোয়া সংবাদপত্র, এমনকি পুরনো ইৎসেইকার পত্রিকা গলোস সলদাতো বাদ গেল না। তবে অবিলম্বেই দ্য সলদাতস্কি গালোস নাম নিয়ে লক্ষ্য সংখ্যার সংস্করণে ক্রোধ ও বিদ্রোহে হাঁক ছাড়ল। রাত্রির অন্ধকারে যারা বিশ্বাসঘাতকতা করেছে, দমন করেছে সংবাদপত্র, বেশি দিন তারা দেশকে অন্ধ রাখতে পারবে না। সত্য প্রকাশ পাবে। মহাশয় বলশেভিক, দেশ তোমাদের কদর বুঝবে, সেটা আমরা দেখে যাব। 12টার কিছু পরে নেভস্কি দিয়ে যখন যাচ্ছি, দেখি পৌরসভা ভবনের সামনে গোটা রাস্তাটা লোকে লোকারণ্য। বন্দুকে সঙ্গিন চড়িয়ে এখানে ওখানে দাঁড়িয়ে আছে লালরক্ষী আর নাবিক। তাদের প্রত্যেককে ঘিরে ভিড় জমিয়েছে শখানেক করে নরনারী, কেরানি, ছাত্র, দোকানদার, কর্মচারী। কিল দেখাচ্ছে, গালাগালি আর হুমকি দিচ্ছে। সিঁড়িতে বয় স্কাউট ও অফিসাররা সলদাতস্কি গালোস বিক্রি করছে। বাহুতে লাল ফিতে জড়ানো একটি মজুর রিভলভার হাতে রাগে উত্তেজনায় কাঁপছে। দাবি করছে কাগজগুলো তাকে দিয়ে দিতে হবে। মনে হয় এমন ব্যাপার ইতিহাসে আর ঘটেনি। একদিকে মুষ্টিমেয় কিছু মজুর আর সৈন্য, হাতে তাদের অস্ত্র, বিজয়ী এক অভ্যুত্থানের প্রতিভূ তারা, অথচ একেবারে অসহায়।
আর অন্যদিকে ফিফথ এভিনিউর ফুটপাথে দুপুরবেলায় যাদের দেখা যায় সেই ধরনের লোকের এক ক্ষিপ্ত জনতা টিটকারি দিচ্ছে, গালি পাড়ছে, চিৎকার করছে বিশ্বাসঘাতক, প্ররোচক, অপ্রিছনিক বলে। দরজায় পাহারা দিচ্ছে ছাত্র আর অফিসাররা, বাহুতে তাদের সাদা ফিতে জড়ানো, তাতে লাল অক্ষরে লেখা জননিরাপত্তা কমিটির মিলিশিয়া। 1.5 ঘণ্টা বয় স্কাউট আসা যাওয়া করছে, ওপরে হুলস্থুল চলছে। সিঁড়ি দিয়ে নামছিলেন ক্যাপ্টেন গোমবের্গ। বললেন, পৌরসভা ওরা ভেঙে দেবে, মেয়রের সঙ্গে এখন কথা বলছে বলশেভিক কমিশন। উপরে উঠতেই দেখি রিয়াজানভ দ্রুত পদে বেরিয়ে যাচ্ছেন। জনকমিশন পরিষদকে পৌরসভা মেনে নিক এই দাবি করতে এসেছিলেন তিনি। মেয়র সোজাসুজি অস্বীকার করেছে। অফিসগুলোতে বিপুল এক গুঞ্জরিত জনতা, চলেছে ছোটাছুটি, হাঁক ডাক, অঙ্গভঙ্গি। সরকারি চাকুরে, বুদ্ধিজীবী, সাংবাদিক, বিদেশি রিপোর্টার, ফরাসি ও ব্রিটিশ অফিসার, নগর ইঞ্জিনিয়ার বিজয় গর্বে দেখালেন এদের। বললেন, দূতাবাসগুলো পৌরসভাকেই এখন একমাত্র রাষ্ট্র ক্ষমতা বলে স্বীকার করছে। এইসব বলশেবিক খুনে ডাকাতদের পরমায়ু আর কয়েক ঘন্টা, সারা রাশিয়া আমাদের পেছনে দাঁড়াচ্ছে। আলেকজান্ডার হলে ত্রাণ কমিটির মহাকায় সভা, সভাপতির আসনে ফিলিপভস্কি। এবারেও বক্তৃতা মঞ্চে স্কবেলেভ। বিপুল করতালির মধ্যে কমিটিতে নতুন শরিকদের নাম শোনাচ্ছেন। কৃষক সোভিয়েতের কার্যনির্বাহী কমিটি, পুরনো ইৎসেইকা, কেন্দ্রীয় ফৌজ কমিটি, ইৎসেন্ত্রোফ্লোত, সোভিয়েত কংগ্রেসের মেনশেভিক, সোশ্যালিস্ট রেভলিউশনারি ও ফ্রন্ট গ্রুপের প্রতিনিধিরা, মেনশেভিক, সোশ্যালিস্ট রেভলিউশনারি ও জনসমাজতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটিগুলো, ইয়েদিনস্তভ গ্রুপ, কৃষক সমিতি, সমবায় জেমস্তভ, মিউনিসিপ্যালিটিরা, ডাক তার ইউনিয়ন, ভিকজেল, রুশ প্রজাতন্ত্রের পরিষদ, ইউনিয়ন সংঘ, বণিক ও শিল্পপতি সংঘ। সোভিয়েত রাজটা গণতান্ত্রিক রাজ নয়, একনায়কত্ব, এবং সেটা প্রলেতারিয়েতের একনায়কত্ব নয়, প্রলেতারিয়েতের বিরুদ্ধে একনায়কত্ব। বিপ্লবী উদ্দীপনা যারা বোধ করছে অথবা বোধ করতে পারে, তাদের সকলকেই এখন বিপ্লব রক্ষার জন্য যোগ দিতে হবে। দায়িত্বহীন বক্তৃতাবাজদের বিষ দাঁত ভাঙাই শুধু নয়, প্রতি বিপ্লবের বিরুদ্ধেও লড়াই করা আমাদের এখনকার কর্তব্য। ঘটনাবলীর সুযোগ নিয়ে অন্য মতলবে পেত্রোগ্রাদে মার্চ করার জন্য কিছু কিছু জেনারেল চেষ্টা করছে, এই গুজব যদি সত্যি হয় তাহলে তাতে আরও একবার প্রমাণিত হচ্ছে যে গণতান্ত্রিক সরকারের একটা পাকা ভিত্তি আমাদের প্রতিষ্ঠা করতে হবে, নইলে বামপন্থীদের ঝামেলার পর আসবে দক্ষিণপন্থীদের ঝামেলা। গালোস সালদাতার খরিদ্দাররা এবং রাবোচায়া গাজেতার ফেরিওয়ালারা যখন রাস্তার ওপরই গ্রেপ্তার হয়, তখন পেত্রোগ্রাদ গ্যারিসন উদাসীন থাকতে পারে না। প্রস্তাব রচনার মুহূর্ত পেরিয়ে গেছে। বিপ্লবে যাদের আর আস্থা নেই তারা অবসর নিতে পারে। সম্মিলিত এক ক্ষমতা প্রতিষ্ঠিত করতে হলে বিপ্লবের মর্যাদা আমাদের ফিরিয়ে আনতে হবে। আসুন প্রতিজ্ঞা করি, হয় বিপ্লব বাঁচবে, নয় আমরা মরব। জ্বলন্ত চোখে করতালি দিয়ে উঠে দাঁড়ালো প্রেক্ষাগৃহ। একটি প্রলেতারীয়কেও কোথাও দেখা গেল না। এরপর ভাইনস্টেইন, আমাদের শান্ত থাকতে হবে। ত্রাণ কমিটির পক্ষে জনমত সংহত না হওয়া পর্যন্ত আমাদের কিছু করা চলবে না। সংহত হলে তখন আমরা আত্মরক্ষা থেকে আক্রমণে এগুতে পারি। ভিকজেলের প্রতিনিধি ঘোষণা করলেন যে তাদের সংগঠন নতুন সরকার গঠনে উদ্যোগ নিচ্ছে। স্মোলনির সঙ্গে তাদের প্রতিনিধিরা এখন আলোচনা করছে। জোর বিতর্ক চলল নতুন সরকারে বলশেভিকদের নেওয়া হবে কিনা। মার্তভ বলশেভিকদের গ্রহণের পক্ষ নিলেন। বললেন, হাজার হোক তারা একটা গুরুত্বধর রাজনৈতিক পার্টি। খুবই মতবিরোধ দেখা দিল এই প্রশ্নে। দক্ষিণপন্থী মেনশেভিক ও সোশ্যালিস্ট রেভলিউশনারিরা তথা জনসমাজতন্ত্রী, সমবায় এবং বুর্জোয়ারা ভয়ানক বিপক্ষে। রাশিয়ার প্রতি বেইমানি করেছে এরা, বললেন একজন বক্তা। গৃহযুদ্ধ শুরু করেছে তারা, জার্মানদের জন্য ফ্রন্ট খুলে দিয়েছে। নির্মম হস্তে দমন করতে হবে বলশেভিকদের। বলশেভিক এবং কাদেত উভয়কেই বাদ দেওয়ার পক্ষে স্কবেলেভ। তরুণ একজন সোশ্যালিস্ট রেভলিউশনারির সঙ্গে আলাপ হলো আমাদের। যে রাত্রে সেরেতেলি ও আপোষপন্থীরা রুশ গণতন্ত্রের ওপর কোয়ালিশন চাপিয়ে দেন, সেই সময় বলশেভিকদের সঙ্গে ইনিও গণতান্ত্রিক সম্মেলন ত্যাগ করে যান। বললাম, আপনি এখানে? চোখে তার আগুন ছুটল।
বললেন, হ্যাঁ, বুধবার রাত্রে আমাদের পার্টির সঙ্গে আমি কংগ্রেস ছেড়ে এসেছি। 20 বছর কি তারও বেশি দিন ধরে জীবনের যে পরোয়া করিনি, সেটা এই অজ্ঞ লোকগুলোর অত্যাচার মেনে নেবার জন্য নয়, অসহ্য ওদের পদ্ধতি। তবে চাষিদের কথা ওরা ভাবেনি। চাষিরা যখন ময়দানে নামবে, মুহূর্তের মধ্যেই খতম। কিন্তু চাষিরা ময়দানে নামবে কি? ভূমি ডিক্রিতেও কি চাষিরা তুষ্ট হবে না? আর কি চাই তাদের? ভূমি ডিক্রি, বললেন ক্ষিপ্ত কণ্ঠে। কিন্তু জানেন ভূমি ডিক্রিটা কাদের? এটা আমাদের ডিক্রি। এটা সোশ্যালিস্ট রিভলিউশনারিদের কর্মসূচি, হুবহু। খাস চাষিদের কি হচ্ছে সেটা খুব সাবধানে সংকলন করে এই নীতি গ্রহণ করে আমাদের পার্টি। এটি একেবারে পুকুর চুরি। কিন্তু এটা যদি আপনাদেরই নীতি হয় তাহলে আপত্তি করছেন কেন? চাষিরা যদি এটাই চেয়ে থাকে তাহলে তারা বিরোধিতা করবে কেন? আপনি ঠিক বুঝতে পারছেন না। চাষিরা যে অবিলম্বে টের পাবে এটা একটা চাল। সোশ্যালিস্ট রেভলিউশনারি কর্মসূচিটাই জবরদখলিরা মেরে দিয়েছে, সেটা দেখছেন না? জিজ্ঞেস করলাম, কালোদিন উত্তরমুখ মার্চ শুরু করেছে, খবরটা সত্য কিনা? মাথা নাড়লেন, হাত ঘষলেন এক ধরনের তিক্ত পরিতৃপ্তিতে। সত্যি। এবার দেখছেন তো কি কাণ্ড করছে বলশেভিকরা? আমাদের বিরুদ্ধে প্রতি বিপ্লব জাগিয়ে তুলেছে। বিপ্লবের দফা শেষ, দফা শেষ। কিন্তু আপনারা কি বিপ্লবকে রক্ষা করবেন না? রক্ষা করব বই কি, শেষ রক্তবিন্দু দিয়ে। কিন্তু বলশেভিকদের সঙ্গে আর কোনো রকম সহযোগিতা করব না। কিন্তু কালেদিন যদি পেত্রোগ্রাদে হানা দেয় আর বলশেভিকরা নগর রক্ষা করতে থাকে, সেক্ষেত্রে কি ওদের সঙ্গে যোগ দেবেন না? নিশ্চয়ই না। আমরাও নগর রক্ষা করব ঠিকই, তবে বলশেভিকদের সমর্থন করব না। কালেদিন বিপ্লবের শত্রু, কিন্তু বলশেভিকরাও বিপ্লবের সমান শত্রু। কাকে আপনারা বেছে নেবেন, কালেদিন নাকি বলশেভিকদের? আরে ও প্রশ্নটা উঠছেই না। অধৈর্যে চেঁচিয়ে উঠলেন উনি। বলছি আপনাকে, বিপ্লবের দফা রফা, আর বলশেভিকরাই সেজন্য দায়ী। তবে সে আলোচনায় যাবার দরকার নেই। বলছি, শুনে রাখুন, কেডেন্সকি আসছে। আগামী পরশু আমরা আক্রমণে চলে যাব। ইতিমধ্যেই নতুন সরকার গঠনে আমন্ত্রণ জানিয়ে স্মলনি আমাদের কাছে প্রতিনিধি পাঠিয়েছে। কিন্তু এবার আমরা ওদের বেকায়দায় ফেলেছি। কোনো ক্ষমতা আর ওদের নেই। সহযোগিতা আমরা করতে যাচ্ছি না। বাইরে একটা গুলির শব্দ হলো। ছুটে গেলাম জানলায়। একজন লালরক্ষী জনতার টিটকারিতে উত্তক্ত হয়ে শেষ পর্যন্ত গুলি ছুঁড়ে বসেছে। বাহুতে জখম হয়েছে একটি তরুণী। দেখতে পেলাম তাকে একটি গাড়িতে চাপানো হচ্ছে। ভিড় করে আছে এক উত্তেজিত জনতা। জানলা পর্যন্ত ভেসে আসছে তাদের চিৎকার। হঠাৎ মিখাইলভস্কির মোড়ে একটা সাঁজোয়া গাড়ি দেখা দিল। মেশিনগানের নলটা তারা এদিক ওদিক নাড়ছে। সঙ্গে সঙ্গেই পেত্রোগ্রাদ জনতার যা রীতি, শুরু হয়ে গেল ছোটাছুটি। ধপাধপ উপর হয়ে অনেকে শুয়ে পড়ল রাস্তায়, গাদা দিলে খালগুলোতে, মাথা গুঁজলে টেলিফোন স্তম্ভের আড়ালে। ঘড়ঘড়িয়ে পৌরসভার সিঁড়ির কাছে এসে দাঁড়ালো গাড়িটা। একটি লোক মাথা বার করে সলদাতস্কি গালোস বলে দাবি করল। বয় স্কাউটরা টিটকেড়ে দিয়ে ঢুকে পড়ল বাড়ির ভেতরে। অনিশ্চিতের মতো গাড়িটা ঘুরে চলে গেল নেপস্কি দিয়ে। কয়েকশো নরনারীও ততক্ষণে উঠে দাঁড়িয়ে পোশাক ঝাড়তে শুরু করেছে। ভেতরে ইতিমধ্যে প্রচণ্ড ছোটাছুটি লেগেছে। সলদাতস্কি গালোস বগল দাবা করে তা লুকোবার ঠাঁই খুঁজছে লোকে। একজন সাংবাদিক একটি কাগজ নাড়তে নাড়তে ছুটে ঢুকলো ঘরে। চেঁচালো, ক্রাসনভের বিবৃতি! সবাই ঘিরে ধরল তাকে। শিগগির করে ছাপিয়ে নিন, তারপর সোজা ব্যারাকগুলোতে। সর্বাধিনায়কের আদেশক্রমে আমি পেত্রোগ্রাদের কাছে জমায়েত সৈন্যদের সেনাপতি নিযুক্ত হয়েছি। নাগরিকেরা, সৈন্যরা এবং দন, ক্লুবান, ট্রান্সবৈকাল, আমুর, ইয়েনিসেই এলাকার বাহাদুর কসাকরা, শপথের প্রতি যারা বিশ্বস্ত আছেন তাদের সকলের কাছেই আমি আবেদন করছি, কসাক প্রতিজ্ঞা অলঙ্ঘনীয় রাখার শপথ যারা নিয়েছেন সেই আপনাদের কাছে আমি আবেদন করছি, অরাজকতা থেকে, দুর্ভিক্ষ থেকে, জুলুম থেকে পেত্রোগ্রাদকে রক্ষা করুন। ভিলহেলমের সেনায় কেনা মুষ্টিমেয় কিছু অজ্ঞ ব্যক্তি রাশিয়াকে যে অনপনেয় কলঙ্কে নিপতিত করতে চাইছে তা থেকে তাকে বাঁচান। মার্চের মহাদিনগুলোয় যে সামরিক সরকারের প্রতি আপনারা বিশ্বস্ততার শপথ নিয়েছেন তারা উচ্ছেদ হননি। শুধু যে ভবনে তাদের বৈঠক বসত সেখান থেকে জবরদস্তি করে তাদের বহিষ্কৃত করা হয়েছে মাত্র। কিন্তু ফ্রন্টের কর্তব্যপরায়ণ ফৌজের সাহায্য নিয়ে সরকার সংগঠিত হচ্ছে। কসাক পরিষদের অধীনে ঐক্যবদ্ধ হয়েছে সমস্ত কসাকরা।
দৃঢ় মনোবলে তাঁরা পরাক্রান্ত। সমগ্র রুশ জনগণের অভিপ্রায় শিরোধার্য করে তাঁরা প্রতিজ্ঞা নিয়েছেন 1612 সালের ঘোর দুর্দিনের সময় ডনের কসাকরা যেভাবে সুইড, পোল ও লিথুয়ানীয়দের দ্বারা বিপন্ন ও ঘরোয়া বিশৃঙ্খলায় বিদীর্ণ মস্কোকে বাঁচান, সেইভাবে সেই পূর্বপুরুষদের মতোই তাঁরা স্বদেশের সেবা করবেন। আপনাদের সরকার এখনো বিদ্যমান। সক্রিয় সৈন্যবাহিনী এইসব দুর্বৃত্তদের বিভৎস জঘন্য বলে গণ্য করে। তাদের লুঠতরাজ, খুনোখুনি আর দুষ্কার্য, রাশিয়ার প্রতি তাদের জার্মান মনোবৃত্তি যা পরাস্ত হলেও আত্মসমর্পণে অস্বীকৃত, তাতে সমগ্র জনসাধারণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নাগরিকেরা, সৈন্যেরা, পেত্রোগ্রাদ গ্যারিসনের বাহাদুর কসাকরা আমার কাছে আপনাদের প্রতিনিধি পাঠান, তাতে জানতে পারবো কারা দেশের প্রতি বিশ্বাসঘাতক, কারা নয়। নির্দোষের রক্তপাত তাতে পরিহার করা যাবে। আর ঠিক প্রায় একই সময়েই দল থেকে দলে খবর ছড়াচ্ছিল যে বাড়িটাকে লাল রক্ষীরা ঘেরাও করেছে। বাহুতে লাল ফিতে জড়ানো একজন অফিসার ঢুকলো ঘরে। মেয়রের সঙ্গে দেখা করতে চাইল। কয়েক মিনিট পরে সে চলে গেল। অফিস থেকে বেরিয়ে এলেন বৃদ্ধ শ্রেইদের। মুখখানা কখনো রক্তিম, কখনো পাণ্ডুর। হাঁক দিলেন, পৌরসভার জরুরি অধিবেশন এখনই। বড় হলঘরে যে সভা চলছিল সেটা থামিয়ে দেওয়া হলো। পৌরসভা প্রতিনিধিদের জরুরি অধিবেশন। কি ব্যাপার? ঠিক জানি না। গ্রেপ্তার করবে আমাদের, পৌরসভা ভেঙে দেবে, সদস্যদের গ্রেপ্তার করবে দরজায়। উত্তেজিত মন্তব্য চলল। নিকোলাই হলে প্রায় তিল ধারণের জায়গা নেই। মেয়র ঘোষণা করলেন যে সমস্ত দরজায় সৈন্য মোতায়েন হয়েছে, আসা যাওয়া সব বন্ধ। একজন কমিশনার এসে হুমকি দিয়ে গেছে গ্রেপ্তার করা ও পৌরসভা ভেঙে দেওয়া হবে। সদস্যদের পক্ষ থেকে উত্তেজিত বক্তৃতা শুরু হলো। দর্শক গ্যালারিও বাদ গেল না। স্বাধীনভাবে নির্বাচিত নগর প্রশাসনকে ভেঙে দেবার অধিকার কারও নেই। মেয়র এবং পৌরসভা সদস্যদের ব্যক্তি স্বাধীনতা অলঙ্ঘনীয়। জালিমদের, প্ররোচকদের, জার্মান দালালদের কদাচ স্বীকার করা চলবে না। আর ভেঙে দেবার যে হুমকি দিচ্ছে, বেশ দেখুক না চেষ্টা করে। কক্ষটি দখল করতে চাইলে ঢুকতে হবে আমাদের মৃতদেহ মাড়িয়েই। প্রাচীনকালের রোমক সিনেটারদের গৌরবে আমরা এখনো প্রতীক্ষা করছি গথ আগমনের। সিদ্ধান্ত হলো তার যোগে সারা রাশিয়ার মিউনিসিপ্যাল সভা ও জেমস দাভোদের খবর দেওয়া হোক। সিদ্ধান্ত হলো সামরিক বিপ্লবী কমিটির কোনো প্রতিনিধি অথবা তথাকথিত জনকমিশার পরিষদের সঙ্গে কোনো সম্পর্কে আসা পৌরসভার সভাপতি অথবা মেয়রের পক্ষে অসম্ভব। আরও সিদ্ধান্ত হলো তাদের নির্বাচিত নগর সরকারের রক্ষায় উঠে দাঁড়াবার জন্য পেত্রোগ্রাদ জনগণের কাছে আরেকটি আবেদন। শেষ সিদ্ধান্ত হলো অবিরাম বৈঠক চলতে থাকুক। ইতিমধ্যে একজন সদস্য খবর আনলেন যে তিনি স্মোলনিতে টেলিফোন করেছেন। সামরিক বিপ্লবী কমিটি জানিয়েছে যে পৌরসভা ঘেরাও করার কোনো নির্দেশ দেওয়া হয়নি, সৈন্যদের সরিয়ে নেওয়া হবে। যখন নিচে নামছি, সদর দরজা দিয়ে সবেগে ভেতরে ঢুকলেন রিয়াজানভ, ভয়ানক উত্তেজিত। জিজ্ঞেস করলাম, পৌরসভা ভেঙে দেবেন নাকি? বললেন, আরে না না, কিছু একটা ভুল হয়েছে কোথাও। আজ সকালেই তো আমি মেয়রকে বলে দিয়েছি যে পৌরসভার উপর হাত দেওয়া হবে না। বাইরে নেভস্কি সড়কে ঘনায়মান প্রদোষে দেখি দুজন করে সারি বেঁধে দীর্ঘ এক সাইকেল বাহিনী আসছে। প্রত্যেকের পিঠে রাইফেল। ওরা নামতেই জনতা ছেঁকে ধরে প্রশ্নের পর প্রশ্ন শুরু করলো। আয় আয়, কে তোমরা? কোত্থেকে আসছো? চুরুট মুখে জিজ্ঞেস করলেন একজন স্থূলকায় বৃদ্ধ। 12 নম্বর বাহিনী, ফ্রন্ট থেকে আসছি শালার বুর্জোয়াদের বিরুদ্ধে সোভিয়েতদের সমর্থন করতে। ক্ষিপ্ত চিৎকার উঠল, বলশেভিক সেপাই, বলশেভিক কসাক। চামড়ার কোট গায়ে বেঁটে একজন অফিসার ছুটে নামলেন সিঁড়ি দিয়ে। আমার কানে কানে বললেন, গ্যারিসন নড়তে শুরু করেছে, বলশেভিকদের অন্তিম পর্বের শুরু আর কি। দেখতে চান কিভাবে হাওয়া পাল্টাবে? চলে আসুন, চলে আসুন। মিখাইলভস্কি দিয়ে ছুটলেন তিনি। আমরাও পিছু নিলাম। কোন রেজিমেন্ট? সাঁজোয়া গাড়ি। ঘটনাটা সত্যি গুরুতর। সাঁজোয়া বাহিনী হলো চাবিকাঠি। সাঁজোয়া গাড়ির উপর নিয়ন্ত্রণ যাদের হাতে, নগরও থাকবে তাদেরই হাতে। ত্রাণ কমিটি আর পৌরসভার কমিশনাররা ওদের সঙ্গে আলাপ করছে, মিটিং চলছে, সিদ্ধান্ত নেওয়া হবে। কিসের সিদ্ধান্ত? কোন পক্ষে তারা লড়বে? আরে না, ওভাবে চলবে না। বলশেভিকদের বিরুদ্ধে তারা কিছুতেই লড়বে না। ভোট নেওয়া হবে নিরপেক্ষ থাকার উপর, তারপর ইউঙ্কার আর কসাকরা।
মিখাইলভস্কি ঘোড়দৌড় স্কুলের প্রকাণ্ড বাড়িটার দরজাখানা হাঁ করে আছে। দুজন প্রহরী আমাদের আটকাবার চেষ্টা করল, কিন্তু তাদের রুষ্ট চিৎকারে কর্ণপাত না করে আমরা জোর করে ঢুকে পড়লাম। ভেতরে প্রকাণ্ড হলঘরের ছাদের কাছে মিটমিটিয়ে জ্বলছে শুধু একটি মাত্র আর্ক লাইট। উঁচু উঁচু স্তম্ভ আর জানলাগুলো অন্ধকারে অদৃশ্য। আশেপাশে আবছা দেখা যাচ্ছে সাঁজোয়া গাড়িগুলোর দৈত্যাকার দেহ। একটা গাড়ি কেবল একলা দাঁড়িয়ে আছে মাঝখানটায়, ঠিক আলোটার নিচে, আর তাকে ঘিরে জমেছে প্রায় 2000 ধূসর বাদামি সৈন্য। রাজকীয় ভবনটার বিপুলতায় লুপ্তপ্রায়। জন 10 লোক ঠাঁই নিয়েছে গাড়িখানার ওপরে, অফিসার, সৈনিক কমিটির সভাপতি, বক্তারা। মাঝখানের টারের থেকে বক্তৃতা দিচ্ছেন একজন সৈন্য। লোকটা খাঞ্জনভ। গত গ্রীষ্মে সাঁজোয়া বাহিনীর সৈনিকদের সারারুশ কংগ্রেসে ইনি ছিলেন সভাপতি। গায়ে চামড়ার কোট, সুঠাম সাবলীল চেহারা, কাঁধে লেফটেন্যান্টের পট্টি। নিরপেক্ষতা দাবি করে ভালোই বক্তৃতা দিচ্ছিলেন। বললেন, রুশ তার রুশি ভাইকে খুন করবে, এ এক বিভৎস ব্যাপার। যে সৈনিকেরা কাঁধে কাঁধ মিলিয়ে জারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ইতিহাস বিখ্যাত লড়াইয়ে যারা বৈদেশিক শত্রুকে পরাস্ত করেছে, তাদের নিজেদের মধ্যে গৃহযুদ্ধ হতে দেওয়া চলবে না। আমরা সৈন্য, রাজনৈতিক পার্টিগুলোর এই কোন্দলে কেন আমরা জড়াতে যাব? আমি কথা বলছি না যে সাময়িক সরকার ছিল গণতান্ত্রিক সরকার। বর্জুয়ার সঙ্গে কোনো কোয়ালিশন আমরা চাই না, সেটা চলবে না। কিন্তু সম্মিলিত গণতন্ত্রের এক সরকার আমাদের চাই, নইলে রাশিয়ার সর্বনাশ অনিবার্য। সেরকম সরকার থাকলে গৃহযুদ্ধ এবং ভাইয়ে ভাইয়ে খুনোখুনির কোনো দরকারই হবে না। বেশ যুক্তিযুক্ত শোনালো কথাগুলো। করতালি ও সমর্থন ধ্বনিতে গমগম করে উঠল বিরাট হলঘর। উঠে দাঁড়ালো একজন সৈনিক, মুখখানা ফ্যাকাশে, উত্তেজিত। বলল, কমরেড, আমি আসছি রুমানিয়ান ফ্রন্ট থেকে। আমাদের এই জরুরি কথাটা বলতে এসেছি যে শান্তি আমাদের চাই, এখনই শান্তি। যে আমাদের শান্তি দেবে তা সে বলশেভিকরাই হোক বা এই নতুন সরকার হোক, তাদেরই পেছনে আমরা যাব। শান্তি চাই। আমরা যারা ফ্রন্টে আছি তারা আর লড়তে পারছি না। লড়াইটা জার্মানদের সঙ্গে হোক কি রুশিতে হোক, লড়তে আমরা অক্ষম। এই বলেই নেমে এলো সে। উদ্বেল জনতার চারিদিক থেকে উঠল কেমন একটা বিভ্রান্ত আতঙ্কিত গুঞ্জন, যেটা ক্রোধে ফেটে পড়ল যখন একজন মেনশেভিক ওবরনেৎস বলবার চেষ্টা করল যে মিত্রশক্তি বিজয়ী না হওয়া পর্যন্ত যুদ্ধ চালানো উচিত। কেরেন্সকির বুলি ঝাড়ছেন আপনি? রুক্ষ কণ্ঠে কে একজন গর্জে উঠল। পৌরসভার একজন প্রতিনিধি নিরপেক্ষতার ওকালতি করল। লোকে তার কথা শুনল কেমন যেন অস্বস্তি ভরে গুঞ্জন করে। বক্তাকে যেন তারা ঠিক আপন লোক বলে ভাবতে পারছিল না। বোঝবার জন্য মানুষের এমন প্রবল উদ্বেগ আমি আগে কখনো দেখিনি। নড়ছিল না তারা, কেমন এক ধরনের ভয়ঙ্কর একাগ্রতায় তাকিয়ে আছে বক্তার দিকে। ভেবে দেখার প্রচেষ্টায় কুঞ্চিত হয়ে উঠেছে ভুরু, বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠছে কপালে। দৈত্যাকার সব মানুষ, নিরীহ শিশুর মতো নির্মল চোখ, মহাকাব্যের মহাবীরদের মতো মুখ। এবার বক্তৃতা দিল একজন বলশেভিক, এদের ভেতরকারী একজন সৈন্য, প্রচণ্ড ঘৃণাগর্ভ। অন্যদের চেয়ে বেশি অনুমোদন তার জুটল না। লোকগুলোর তখন অন্য মেজাজ। সেই মুহূর্তে দৈনন্দিন যুক্তিচিন্তার সীমা অতিক্রম করে গেছে তারা। ভাবছে তারা রাশিয়াকে নিয়ে, সমাজতন্ত্র নিয়ে, বিশ্ব নিয়ে। বিপ্লবের বাঁচা মরা যেন তাদের ওপরেই নির্ভর করছে। বক্তার পর বক্তা উঠে যুক্তি দিল, কখনো উৎকণ্ঠিত স্তব্ধতায়, কখনো বা সমর্থনের গর্জনে, কখনো রোষ মন্ত্রে। অভিযানে নামবো নাকি না? খারজনভ আবার উঠলেন, দরদ দিয়ে বোঝালেন, কিন্তু শান্তির কথা এখন যতই বলুন, তিনি একজন অফিসার, আগে তো তিনি ওবরনেৎসি ছিলেন। এবার ভাসিলি ওস্ত্রভের একজন মজুর উঠল। প্রশ্ন বর্ষিত হলো তার উপর, আর তোমরা মজুরেরা কি আমাদের শান্তি এনে দেবে? আমাদের কাছে কিছু লোক এক ধরনের দঙ্গল পাকিয়ে নিরপেক্ষতার প্রবক্তাদের উৎসাহ দিচ্ছিল। বেশিরভাগ তারা অফিসার, চিৎকার করছিল খাঞ্জনভ খাঞ্জনভ বলে। বলশেভিকরা কিছু বলতে গেলেই শীষ দিয়ে দুয়ো দিচ্ছিল। হঠাৎ গাড়ির ওপরে কমিটির লোকেরা এবং অফিসাররা ভয়ানক উত্তেজিত হয়ে হাত পা নেড়ে কি যেন আলোচনা করতে লাগলো। শ্রোতাদের মধ্য থেকে চিৎকার উঠল, কি ব্যাপার, কি ব্যাপার? হইচই শুরু হলো জনতার মধ্যে।
একজন সৈন্যকে আটকে রেখেছিল একজন অফিসার। অফিসারের বাধা খসিয়ে সে হাত তুলল, চেঁচিয়ে বলল, কমরেডরা শুনুন, কমরেড ক্রিলঙ্ক আছেন এখানে, বক্তৃতা দিতে চান তিনি। শুরু হয়ে গেল কোথাও হর্ষধ্বনি, কোথাও শীষ। চিৎকার উঠল, শুনতে চাই, শুনতে চাই, মুর্দাবাদ, মুর্দাবাদ। এই চিৎকারের মধ্যেই সামরিক ব্যাপারের জনকমিশার সামনে পেছনে এক সারি হতে ভর দিয়ে এবং ওপর নিচ থেকে টানাটানি ধাক্কাধাক্কির মধ্যে উঠে পড়লেন গাড়িতে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এগিয়ে গেলেন চোঙার দিকে। কোমরে হাত দিয়ে হেসে তাকালেন চারদিকে। গাঁট্টা গোট্টা খাটো পেয়ে একটি মানুষ, মাথায় টুপি নেই, উর্দিতে নেই কোনো পদব্যঞ্জক প্রতীক। আমার পাশের দঙ্গলটা প্রচণ্ড চিৎকার জুড়লে, খানজনভ, আমরা খানজনভকে চাই, ক্রিলঙ্ক মুর্দাবাদ, বক্তৃতা চলবে না, বিশ্বাসঘাতক, ধ্বংস হোক। ফুঁসে উঠছে, গর্জে উঠছে গোটা জায়গাটা। তারপর নড়ে উঠল আমাদের দিকে হিমপ্রপাতের মতো একদল দীর্ঘদেহী ভ্রুকুঞ্চিত লোক, ঠেলে এগিয়ে এলো পথ করে। কে সভা ভাঙছে আমাদের? হুমকি দিল তারা। শীষ দিচ্ছে কে? চটপট ভেঙে পালালো দঙ্গলটা। তাদের আর জুটতে দেখা যায়নি। অবসন্ন ভাঙা গলায় শুরু করলেন ক্রিলেঙ্ক, কমরেড সৈন্যরা মাফ করবেন, তেমন ভালো করে বক্তৃতা দিতে পারছি না, 4 রাত ঘুম হয়নি। আপনাদের এ কথা না বললেও চলে যে আমি একজন সৈনিক, না বললেও চলে যে আমি শান্তি চাই। কিন্তু যে কথাটা আপনাদের বলা দরকার তা হলো এই যে আপনারা এবং অন্য যে সমস্ত বীর কমরেডরা চিরকালের মতো রক্তপিপাসু বুর্জুয়ার ক্ষমতা চূর্ণ করেছেন, তাদের সাহায্য নিয়ে যে বলশেভিক পার্টি শ্রমিক ও সৈনিকদের বিপ্লবকে সফল করেছেন, সে পার্টি সমস্ত জাতির কাছে শান্তি প্রস্তাব দেবার প্রতিশ্রুতি দিয়েছিল এবং আজ সেই প্রস্তাব পাশ করা হয়েছে। তুমুল করতালি উঠল। আপনাদের নিরপেক্ষ থাকতে বলা হচ্ছে। আপনারা নিরপেক্ষ থাকবেন এবং ইউঙ্কারার মৃত্যু ব্যাটালিয়ানগুলো, যারা কদাচ নিরপেক্ষ নয়, তারা রাস্তায় গুলি চালাবে আমাদের ওপর, পেট্রোগ্রাদে ফিরিয়ে আনবে কেরেন্সকিকে বা ওই দঙ্গলের কাউকে। কালেদিন মার্চ শুরু করেছে দন থেকে, কর্নিলভ তেকিনৎসি জোটাতে শুরু করেছে, তার আগস্টের অপচেষ্টার পুনরাবৃত্তি করবে সে। এই যে সব মেনশেভিক আর সোশ্যালিস্ট রেভলিউশনারিরা গৃহযুদ্ধ নিবারণের জন্য আপনাদের কাছে আবেদন করছে, তারা নিজেরা কি বিনা গৃহযুদ্ধে ক্ষমতা বজায় রেখেছিল? যে গৃহযুদ্ধটা চলছে মার্চ মাস থেকে এবং যাতে এখনকার মতোই তারা ক্রমাগত বুর্জুয়াদের পক্ষ নিয়েছে। আপনারা যদি মত স্থির করে নিয়েই থাকেন তাহলে আমাদের বোঝানো নিষ্ফল। তবে প্রশ্নটা খুবই সিধে। একদিকে রয়েছে কেরেন্সকি, কালেদিন, কর্নিলভ, মেনশেভিক, সোশ্যালিস্ট রেভলিউশনারি, কাদেত, পৌরসভা অফিসাররা, এরা বলছে এদের উদ্দেশ্য মহৎ। অন্যদিকে মজুরেরা, সৈনিকেরা, নাবিকেরা, গরিব কৃষকেরা। আপনাদের হাতেই সরকার, আপনারাই মনিব, মহারাশিয়া এখন আপনাদের সম্পত্তি, সেটা কি আপনারা ফিরিয়ে দেবেন ওদের? বক্তৃতা দেবার সময় ক্রিলেঙ্ক নিজেকে যে খাড়া রেখেছিলেন সেটা স্রেফ একটা মরিয়া ইচ্ছা শক্তির জোরে। বক্তৃতা যত এগুলো ততই তাঁর ক্লান্ত স্বর ছাপিয়ে উঠল প্রতিটি শব্দের পেছনকার গভীর অকপট আবেগ। শেষের দিকে টলতে লাগলেন। তিনি প্রায় পড়ে যাচ্ছিলেন। শত শত হাত এগিয়ে ধরে রইল তাকে। বিরাট ঝাপসা হলঘর জুড়ে গড়িয়ে এলো এক ধ্বনিত তরঙ্গভঙ্গ। খানজনভ আবার বক্তৃতা দেবার চেষ্টা করলেন, কিন্তু লোকে চিৎকার তুলল, ভোট 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 নেওয়া হোক। শেষ পর্যন্ত বক্তৃতা রেখে তিনি প্রস্তাব পেশ করলেন, সাঁজোয়া বাহিনী সামরিক বিপ্লবী কমিটি থেকে তাদের প্রতিনিধিকে ফেরত নিচ্ছে এবং বর্তমান গৃহযুদ্ধে তাদের নিরপেক্ষতা ঘোষণা করছে। যারা প্রস্তাবের পক্ষে তারা ডান দিকে যাবে, যারা বিপক্ষে বাঁ দিকে। এক মুহূর্ত যেন ইতস্তত করল লোকে, কিসের একটা যেন প্রত্যাশা। তারপর ক্রমেই হুড়মুড়িয়ে ঘাড়ের ওপর হুমড়ি খেয়ে বাঁয়ে এগোলো জনতা। ঝাপসা আলোয় দেখা গেল শত শত সন্ডামার্কা সৈনিক নোংরা মেঝের ওপর দিয়ে ধাবিত হলো এক অটুট পিণ্ডে। আমাদের কাছে এক গুঁয়ের মতো পড়ে রইল 50 লোক, মাত্র এরাই প্রস্তাবের পক্ষে। বিজয় গর্জনে হলঘরের ছাদ কেঁপে উঠতেই এরাও দ্রুত সরে পড়ল কক্ষ থেকে, কেউ কেউ বিপ্লব থেকেই। কল্পনা করুন, ঠিক এই সংগ্রামেরই পুনরাবৃত্তি হচ্ছে শহরের, জেলার, গোটা ফ্রন্টের, সারা রাশিয়ার প্রতিটি ব্যারাকে। কল্পনা করুন, রেজিমেন্টগুলোর উপর নজর রেখে আছে বিনিদ্র ক্রিলেঙ্করা, ছুটছে স্থান থেকে স্থানান্তরে, যুক্তি দিচ্ছে, হুমকি দিচ্ছে, আবেদন জানাচ্ছে।
তারপর কল্পনা করুন সেই একই ব্যাপার ঘটছে প্রতিটি শ্রমিক ইউনিয়নের প্রতিটি শাখায়, কারখানায়, গ্রামে, দূর প্রসারিত রুশ নৌবহরের প্রতিটি যুদ্ধ জাহাজে। কল্পনা করুন লক্ষ লক্ষ রুশি মানুষ বিশাল দেশটা জুড়ে সর্বত্রই স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে বক্তাদের দিকে। শ্রমিক, চাষি, সৈনিক, নাবিক আপ্রাণ চেষ্টা করছে বুঝে নেবার, বেছে নেবার। ভাবছে তারা ঠিক এমনি তীব্রভাবেই এবং শেষ পর্যন্ত ঠিক এমনি ঐক্যমতেই সিদ্ধান্ত নিচ্ছে। এই হলো রুশ বিপ্লব।